স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। চলমান জঙ্গি বিরোধী অভিযানের মধ্যেই আজ আশকোনার র্যাব ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা আবারও প্রশ্ন জন্ম দিল। এর আগে গত বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সীতাকুণ্ডে চলে শ্বাসরুদ্ধকর অভিযান জঙ্গি ধরার জন্য। তবে জঙ্গি বিরোধী অভিযান ও হামলার নানা দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান এবং ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু। স্বাগত আপনাদের। ভাই, কথা হচ্ছিল জঙ্গি হামলা নিয়ে। আজকে র্যাব কার্যালয়ে যে হামলাটা হলো আশকোনায় র্যাবের ক্যাম্পে, সেটা আমরা দেখলাম একটা আত্মঘাতী হামলা ছিল। তার আগে বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সীতাকুণ্ডে আমরা জঙ্গি আস্তানায় দেখলাম অভিযান। এই যে ধরেন গত হোলি আর্টিজানের হামলার পর থেকে, তারপর শোলাকিয়ায় যে হামলা হলো, তারপর থেকে কিন্তু পুলিশের অব্যাহত অভিযান আমরা দেখছি। এরকম নানা আমরা দেখেছি কল্যাণপুরে সহ মিরপুরে, তারপর আমরা দেখেছি নারায়ণগঞ্জে, বিভিন্ন জায়গায়। তাতে ধারণা করা হচ্ছিল যে জঙ্গিরা হয়তো কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তাদের ধরেন যারা ছিল নেতৃস্থানীয় এবং যারা তালিকাভুক্ত, অনেকে ধরা পড়েছে, অনেকে নিহত হয়েছেন পুলিশের সঙ্গে, কিন্তু তাদের শক্তি কমছে না। আমরা দেখছি একের পর এক বের হচ্ছে। কেন তাদেরকে এরকম দমানো যাচ্ছে না? ধন্যবাদ। ডেফিনেটলি আমি কথা বলার আগে আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আজকে 58তম জন্মবার্ষিকী, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই, এবং আজকে এমন একটা দিন যেই দিনে আমাদের একটি অত্যন্ত, আমি বলবো যে বিভ্রান্তিকর বা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটা র্যাবে, এটা আমরা কেউই আশা করিনি। সবাই একটা খুবই একটা আনন্দঘন পরিবেশে ছিল পুরো জাতি। তো যেটা হচ্ছে যে আমরা যে কথা বলছি, বারবারই বলছি যে আসলে এই বিষয়টা হচ্ছে এলিমিনেট করার যে বিষয়টি, এটি আসলে খুব ইজি ব্যাপার না। কারণ আপনি যদি এই কনসেপ্টটা দেখেন, টেরোরিজম বলেন আর রিলিজিয়াস এক্সট্রিমিজম বলেন, যাই বলেন না কেন, আমরা জঙ্গিবাদ বলি, এটি আসলে একটি বৈশ্বিক সমস্যা। এবং আপনি আজকে এই প্রশ্নটা উত্থাপন করার আগে আপনি দেখেন আমাদের যে সমস্ত দেশে আমরা যেই বিষয়গুলোকে হাইলাইট করি, যে সিকিউরিটি কনসার্ন যেগুলো এজেন্সিগুলো আছে উন্নত বিশ্বে, তাদের কিন্তু সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু তারা থেকে থেকে এ ধরনের ঘটনার শিকার হচ্ছেন। ফ্রান্সে দেখেছি, বেলজিয়ামে দেখেছি, ইটালিতে দেখেছি, ইউকেতে দেখেছি, কানাডায়, সব জায়গায় আমরা দেখেছি। তো কাজেই এটা মনে করার কোনো কারণ নাই যে এটা খুব একটা স্বাভাবিক মেকানিজম আছে যেটাকে সহজে দমন করা যাবে। মূল বিষয়টি হচ্ছে, যেটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ, যে এই বিষয়টি জঙ্গিবাদটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে তার একটা নির্দিষ্ট কারণ থাকলেও এর একটা গ্লোবাল একটা কারণ আছে। এর পেছনে একটা আমি বলবো যে অর্গানাইজড পলিটিক্স একটা বড় ভূমিকা পালন করছে। তো কাজেই পলিটিক্সের সাথে সাথে যে এর সাথে যুক্ত যে ইন্টারেস্ট গ্রুপগুলো আছে, সেই ইন্টারেস্ট গ্রুপগুলোর সাথে সাথে এই ঘটনাগুলো পেন্ডুলামের মতো দুলছে। কোনো সময় হয়তো এটা থামছে, আবার কোনো সময় বাড়ছে। আপনি যদি খেয়াল করে দেখেন, তাবেল্লা সিজার মারা যাওয়ার পরই কিন্তু ওই দিনই আমরা দেখেছি প্রথম আমাদের ইউএস যে আমাদের রাষ্ট্রদূত মার্শা বার্নিকার, তিনি উচ্চারণ করলেন যে আইএস এখানে আছে এবং আইএস এই ঘটনা ঘটিয়েছে। তারপর থেকে থেকে আমরা এটা নিয়ে অনেক বিতর্ক দেখেছি, কিন্তু একই সাথে আমরা কিন্তু দেখি একটা অস্থির অবস্থা তৈরি হতে দেখি। আইএস এর প্রসঙ্গ আনলেন, এই ব্যাপারে একটু আমি যাচ্ছি পিন্টু ভাইয়ের কাছে, আপনার কাছে আবার আসবো। এই র্যাবের যেই ব্যারাকে যে হামলাটা হলো আজকে, আত্মঘাতী হামলা, আমরা দেখেছি যে বিবিসি নিউজ করেছে যে আইএস এটার দায় স্বীকার করেছে। কিন্তু গত বৃহস্পতিবারও সর্বশেষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন জোর গলায় যে বাংলাদেশে আইএস নাই। এর আগেও বিভিন্ন সময় তারা বলেছেন, দাবি করেছেন যে আইএস এর কোনো অস্তিত্ব। দেখেন, আমি এই বিতর্কটার কোনো এই মুহূর্তে মানে খুঁজে পাই না। আইএস আছে কি নেই এই বিতর্ক না করে আমরা যদি করি, আইএস থাকলে যে ঘটনাগুলো ঘটাতো, আইএস না থাকলেও সেই ঘটনাগুলো ঘটছে। তো সেই ঘটনাগুলো আপনার কিভাবে কমানো যায়, প্রতিরোধ করা যায়, সেটা নিয়ে ভাবা উচিত। আপনি যদি একটা একাডেমিক ডিসকাশনে যান, হ্যাঁ, 2014-15 আমাদের পুলিশই বলছে আইএস আছে, কারণ তারা যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদেরকে আইএস সাসপেক্ট বলেছিল। এই সাকিব বিন কামাল বা গালিব বা আপনার ওই সময় আরো আরেকজন বড় জঙ্গি ধরা পড়েছিল, এখন জেলখানায় আছে। তো এদেরকে আইএস বলা হতো। তো এখন সাংগঠনিক আইএস বাংলাদেশ শাখা, হ্যাঁ, বিষয়টা তো ওই রকম না। এখন আপনি এখানে বসে যুদ্ধ করবেন, সরকারের বিরুদ্ধে বলেন বা এই দেশের মানুষের বিরুদ্ধে বলেন বা ধর্মের বিরুদ্ধে, যে কোনো বিরুদ্ধে।
একই আদর্শে যদি আরেক দেশে এই ধরনের এক দল লোক থাকে, এই আদর্শে তো মিলে, এটা তো কনসেপ্ট। হ্যাঁ, ওখানে ওরা করছে, আমি এখানে করছি, আমি এদেরকে আমার ভাই মনে করছি, বিষয়টা এরকম। হ্যাঁ, এখন আমি যদি তার সার্টিফিকেটও আনি যে আমি এই দেশে আছি, তুমি আমাকে একটা সার্টিফিকেট দাও, হ্যাঁ, সে তার তো লস নাই, সে বলবো তুমি যদি তোমার মতো করতে পারো করো, নাও সার্টিফিকেট লাগলে মানে দেই। আপনি বলছেন কোনো আর্থিক বা কোনো অন্য কোনো সুবিধা নাই। এখন আপনাকে যদি বলি আর্থিক একটা ইনস্ট্যান্স আমি আপনাকে বলতে পারবো, সেটা খুবই হাস্যকর এবং এই হাস্যকরের বিষয়। একটা কমিউনিকেশন আমরা পেয়েছি আইএসের কোনো এক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের কোনো এক জঙ্গি, যাকে বাংলাদেশের বলাটাও ঠিক না, বাইরে থেকে এখানে এসেছে, $500 লেনদেনের, এটাই $500 প্রমাণ পাওয়া এটা গেছে। বকশিস হিসাবে পেয়েছিল। এখান থেকে বরং কিছু টাকা ওখানে গিয়েছে। সেইটার আপনার ওই যেমন ধরেন যে ইউএস এর ড্রোন অ্যাটাকে যে মারা গেল আমাদের বাংলাদেশের সাইফুল সুজন, ওর ফ্যামিলির চেষ্টা করেছিল এখান থেকে টাকা পাঠাতে, টোটাল টাকাটাই আমাদের এই লক্কর ঝক্কর পুলিশই কিন্তু উদ্ধার করেছে। আবার যদি বলেন যে এই গাজী সোহান যে ছেলেটা আইএসএ যুদ্ধ করতে গিয়ে আবার ফেরত এসেছে, তার হতাশ হয়ে যে তার যে স্বপ্ন ছিল যে আইএস এই করবে, হ্যাঁ, ওখানে গিয়ে দেখলো যে আসলে আইএস কোরআনের কথা বলে না, ধর্মের বিপক্ষেই যায়, ইসলামের অনুশাসন মেনে চলে না, তখন সে কিন্তু ফেরত আসলো। তার মাধ্যমে কিছু টাকা পাঠিয়েছিল আপনার এই সাইফুল্লাহ উজাকি, সেটাও কিন্তু বাইরের। আপনি লিঙ্কগুলো উল্টো স্রোত দেখা যাচ্ছে না, লিঙ্কগুলো যদি দেখেন, এই আইএস এর হয়ে যারা কাজ করছে বা আইএস এর এই সাইফুল্লাহ ওজাকি আপনার জাপানের, সে জাপানেই কিন্তু এই রেডিকালাইজড হয়েছে। তারপরে ধরেন এই তামিম চৌধুরী কানাডায়, সে কানাডায় রেডিকালাইজড হয়েছে। তারপরে যদি ধরেন এই নিব্রাস যে ছেলেটা আপনার অনেক আলোচনা আসলো হোলি আর্টিজানে, সে মালয়েশিয়াতে রেডিকালাইজড হয়েছে। তারপরে যদি তাজউদ্দিন কাউসার, হোলি আর্টিজানের সঙ্গে যোগাযোগ পাওয়া গেছে, সে অস্ট্রেলিয়ায়। আচ্ছা, ঠিক আছে। আমি এখন আমার বলছি যে এই প্রশ্নটা যে হচ্ছে যে বিভিন্ন সর্বশেষটা, জায়গায় হয়ে তারা কেন বাংলাদেশটাকেই তাদের ক্ষেত্র হিসেবে নিচ্ছে? এখন যেটা হয়, এরা তো বাংলাদেশি বংশোদ্ভূত অথবা বাংলাদেশি সিটিজেন ছিল, ডুয়েল সিটিজেন হয়েছে বা 10-15 বছর আগে পড়তে গিয়েছে, ওখানে তারা রেডিকালাইজড হয়ে তারা চিন্তা করেছে তার এই জায়গায় একটা নেটওয়ার্ক তৈরি করা যায় কিনা। এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের জঙ্গিবাদের শুরুটাও তাই। আপনি যদি এই প্রথম দিকের জঙ্গির কথা বলি, হরকাতুল জিহাদ, এরা তো আফগানিস্তান থেকে যুদ্ধ করে এসে এখানে আপনার এই হরকাতুল জিহাদ সৃষ্টি করলো। ঠিক এরাও ওখান থেকে কেউ বিতাড়িত হয়ে আসছে, কেউ নিজে চিন্তা করেছে আমি বাংলাদেশটাকেও ক্ষেত্র হিসেবে বেছে নেই। এখন এইভাবে আপনার একটা অর্গানাইজড হয়েছে কিছু কিছু। ম্যাক্সিমাম আপনার এই আইএস এর সাথে সংশ্লিষ্ট যারা মনে করেন, এই প্রত্যেকটাই আপনার বড় ধরনের এই লিঙ্কটা হলো আপনার ইন্টারনেট ভিত্তিক হয়েছে। তো কিন্তু বড় ধরনের নেটওয়ার্কে আমি যা পাচ্ছি সব আউটসাইড, বাংলাদেশের বাইরে বসে তারা হয়েছে, এরপরে কেউ কেউ বাংলাদেশে এসে করার চেষ্টা করেছে। এখন সরাসরি যদি বলেন আইএস আছে বা আইএস নেই, এটা আমার কাছে কোনো অর্থ বহন করে না। এখন প্রফেসর জিয়া একটা কথা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রদূত, হ্যাঁ, আমাদের সরকার স্বীকার করলে ওই সময় একটা সমস্যা ছিল, যে কারণে আমেরিকানরা, আমরা যেটা দেখেছি, আমেরিকানরা প্রেসার দিয়েছে যে স্বীকার করে নাও তোমার এখানে আইএস আছে। এটা যদি স্বীকার করে নেয়, তারপরে রাষ্ট্রদূতের বক্তব্য এই ছিল, আসেন আমরা একসঙ্গে কাজ করি, মানে এখানে তার ইন্টারেস্ট আছে, এখানে ঢোকার চেষ্টা করে। আপনি দেখবেন আরো সিগনিফিকেন্ট, মার্কিন রাষ্ট্রদূত কখন বলা বন্ধ করেছেন, উনি একটা সময় আইএস আছে এই কথা বলা বন্ধ করে দিয়েছেন যখন গত বছর জুন মাসে অরল্যান্ডোতে আপনার এক নাইট ক্লাবে যে আপনার 49 জন মানুষকে গুলি করে মেরে ফেললো এবং সে নিজেকে আইএস এর সমর্থক বলে মনে করলো। তার মানে আইএস এর অর্গানাইজেশন ওখানে আছে তা না, সে নিজে যখন সে লোন ওলফ, সে যখন নিজেকে আইএস দাবি করলো, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এরপর তো আমার দেশে আইএস আছে বলা বন্ধ করে দিল। সেটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখন আমাদের দেখা উচিত আইএস আছে কি নেই সেই বিতর্কে না গিয়ে, এইখানে জঙ্গিবাদ আছে, এটা অস্বীকার করার উপায় নাই। এই জঙ্গিবাদ দমনের কার্যকর কি কৌশল বা পদক্ষেপ আপনার নিতে পারি? আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক পরিস্থিতি ও বিশ্ব বাস্তবতা বিবেচনা করে আপনি যেটা বললেন যে নানা মহল থেকে বলা হচ্ছে, বিশেষজ্ঞরাও বিভিন্ন সময় বলছেন যে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বা নির্মূলে
নির্মূল করা সম্ভব কিনা সেটা পরের প্রশ্ন। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ নেওয়া জরুরি। আপনি কি মনে করেন যে সেরকম কোনো পদক্ষেপ আমরা নিচ্ছি, বা কি ধরনের পদক্ষেপ নিতে হবে? সেই প্রশ্নের উত্তর নিব একটা বিরতি থেকে এসে। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কিনা, বা কি ধরনের পরিকল্পনা নেওয়া দরকার? আচ্ছা, আমি সেই জায়গায় আসার আগে একটু সাপ্লিমেন্ট করছি পিন্টু যে বিষয়টি উল্লেখ করেছিল, কারণ এটি আমার মনে হয় যে এত বেশি আলোচনা হয়েছে, এটি একটু স্পষ্ট করা দরকার অডিয়েন্সের কাছে। মানে যে বিষয়টি আইএস এর বিষয়টি, আইএস এর বিষয়টি আপনি যদি মানে এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মূলত যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, সেই সময় আমার কাছে মনে হয়েছে ইউনাইটেড স্টেটস তার যে একটা ফরেন পলিসি আছে এখানে, তারা সেটা স্টাবলিশ করার জন্য কোনো না কোনোভাবে তারা এই জিনিসটিকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, এবং গভর্নমেন্টের উপরে তারা একটা আপার হ্যান্ড নেওয়ার একটা ইচ্ছা পোষণ করেছিল বলে আমি মনে করি। এবং এটা ওই জিএসপি রাজনীতির মতোই, বাংলাদেশে জিএসপি রাজনীতিটা আমেরিকা যেভাবে করেছে ঠিক একইভাবে তারা এই জিনিসটি করে একটা তাদের যেই বাংলাদেশকে এই জাতীয় ঘটনায় তাদের মতো করে এর সমাধানটা করতে চেয়েছিলেন। এবং যেটা আমি বলি, আমিও পিন্টুর মতো বলি, যেটা আসলে একটা জিরো সাম গেম। আপনি যদি গভর্নমেন্ট যদি মনে করে আমি এটা স্বীকার না করে আমি জঙ্গি দমন করবো, তাতে সমস্যা কি? আর যদি এটা স্বীকার করে আমার ইম্পেরিয়ালিস্ট স্বার্থ তার কাছে আমার নত হতে হয়, কেন আমার স্বীকার করতে হবে? এবং এটি কিন্তু আমরা এখানকার আপনার যেই বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি, তারাও কিন্তু এই আইএস আছে এটাকে কিন্তু স্টাবলিশ করার চেষ্টা করেছে। এবং সর্বশেষ কয়েকদিন আগে যে রোহান গুণারত্নে যিনি এই বিষয়টি উত্থাপন করেছেন, এই ঘটনার পরপরই কিন্তু আমরা একটা হাঞ্চ করেছিলাম বোধহয় আর একটা নতুন ওয়েভ আসছে। আমরা হয়তো হাইপোথেটিক্যালি একটা চিন্তা করছিলাম, এখন আমার কাছে মনে হচ্ছে যে এই ডিসকোর্সটা হয়তো আবার তোলার চেষ্টা করা হচ্ছে, এবং এর ফলে হয়তো আমাদের আরো কিছুদিন হয়তো এই অস্থিরতা তৈরির মধ্যে আমাদেরকে যেতে হবে। যে প্রসঙ্গটি আপনি আনছেন, যে প্রশ্নটি, ঠিক আছে, এই প্রসঙ্গে একটু বলি তাহলে। এই যে এক একটা হামলার পর, ধরেন হোলি আর্টিজানের পরেও আমরা দেখলাম, বা এই আজকের হামলার পরেও দেখলাম আইএস যে দাবি করছে, তারা দায় নিচ্ছে, এইটা মানে এটা কিভাবে? আমি বলছি যে দায় নিচ্ছে এই সারা পৃথিবীর এই জিনিসটি যদি আপনার বিশ্লেষণ করতে হয়, সেটা কিন্তু আরো বড় ফ্রেমে আলোচনা করতে হবে। এটা এখানে আপনি যদি সাইট ইন্টেলিজেন্সের অ্যাক্টিভিটিস, রীতা কার্সের অ্যাক্টিভিটিস, কিংবা রোহান গুণারত্নে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তার অ্যাক্টিভিটিস সম্পর্কে অবগত হন, যদি ডিটেলস আপনি অনুসন্ধান করেন, আপনি এর উত্তর পাবেন। বুঝতে পারছি, তার মানে এগুলোর পিছনে কোনো উদ্দেশ্য থাকে। বাংলাদেশে মনে করেন আমাদের যে সিভিল সোসাইটিটা আছে, সোকো সিভিল সোসাইটি, একটা বড় অংশ তারা ডোনার এজেন্সির উপর মানে ভিত্তি করে তারা বেঁচে আছে, তাদের ব্রেড অ্যান্ড বাটার, তাদের যে এভরিডে ইস্যু হচ্ছে তারা কি, তো আলটিমেটলি তারা কাদেরকে সবসময় ডোনার এজেন্সি যেভাবে কথা বলবে তাদের কথাকেই তারা প্রতিধ্বনিত করবে। এটি হচ্ছে বাস্তবতা। এখন এই যে আজকে আমরা দেখছি এখান থেকে ওখানে চলে যাচ্ছে, সাথে সাথে এটার হয়তো মূল বিষয়টি আমি আপনাকে এখানে বলে যাচ্ছি যে এই বিষয়টি হয়তো আইএসআই একদম হাই কমান্ড আমরা যেভাবে চিন্তা করছি সেভাবে হয়তো ওয়ার্ক করছে না। এটা হয়তো কারা, কোন গোয়েন্দা সংস্থা কারা চালাচ্ছে, কাদের মাধ্যমে, যারা এটা প্রতিষ্ঠিত করতে, মানে আমেরিকার এই হেজিমনিক রাজনীতি যদি আপনি দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে যে ইন্টারফেয়ারেন্স হয়েছে, ইন্টারভেনশন হয়েছে, এবং জাতীয়তাবাদী নেতাদেরকে টপল ডাউন করে তারা যেসব দেশে বসিয়েছে, সেই সমস্ত ইতিহাস পড়লে, এমনকি আমেরিকান লেবার ইউনিয়ন আপনি চিলিতে তারা এই কুর সাথে জড়িত ছিল, কল্পনা করা যায়। তো কাজেই আমি বলছি যে মানে এটা শুধু আমেরিকা বলে না, আপনি যদি একটা পৃথিবীর মোরাল যে হবে তার এই রুলস অফ দ্য গেমের মধ্যে এই জিনিসটি, এখন যদি অন্য কোনো দেশও এই হেজিমনিক কান্ট্রি হিসেবে আবির্ভূত হয়, তার এই সোশিও ইকোনমিক কর্তৃত্ব বজায় রাখার জন্য হয়তোবা এটাই তার প্রয়োজন। সেই জায়গার থেকে আমি বলছি কথাটি, কারণ রোহান গুণারত্ন যেভাবে হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে খুব প্রসঙ্গ ছাড়া এই জিনিসটি তুলেছেন, তখন কিন্তু আমাদের এই জিনিসটি আমি অলরেডি দুই একটা টেলিভিশনে বলেছি কথাটি, যে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো একটা ওয়েব, এবং ঘটনা বলার পরপরই আমরা সীতাকুণ্ডে দেখেছি, এবং আজকে যেখানে আশকোনায় যে ঘটনাটি ঘটলো। এখন আমি যেটা বলছিলাম যে আপনি যদি না স্বীকার করে হস্রং, আপনি যদি জঙ্গি দমন করতে চান, এখানে স্বীকার করা না করাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে পারপাসটা সার্ভ করা। আমি সেই জায়গায় বলছি
তো এখন সেই জায়গায় আপনি যে প্রশ্নটি এখন করেছেন এটি হচ্ছে যে আমি মনে করি যে এই মুহূর্তে বিশেষ করে আমরা যে ওয়েবের মধ্যে আছি যদি এটাকে কনসিডারেশনের মধ্যে রাখি আমি এই মুহূর্তে মনে করি যে লং টার্ম প্ল্যানিং এর যে সোসাইটির যে ইনস্টিটিউশন অর্গানাইজেশন বা কালচারাল মোবিলাইজেশনের কথা আমরা বারবার বলছি যে জায়গাটুকু আমাদের মানে বিশ্বায়নের রাজনীতি উঠতি পুঁজিবাদী ব্যবস্থার কারণে ডেমিনিশ হয়ে গেছে, পরিবারের ভূমিকা, কমিউনিটির ভূমিকা, আমাদের স্কুল ইউনিভার্সিটিগুলোতে মোরাল এডুকেশনের ব্যবস্থা কিংবা একমুখী শিক্ষার বদলে অনেক ধরনের শিক্ষার ব্যবস্থা এবং তার ফলে যে একটা ইউনাইটেড একটা প্যাট্রিয়টিক ফোর্স একটা ডেভেলপ করে একটা সোসাইটিতে, এগুলোর অভাব আছে এবং সেগুলো জায়গাতে আমাদের অ্যাড্রেস করতে। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে আমরা যে কাউন্টার টেরোরিজম ইউনিট করেছি, আমরা যেই র্যাব আছে, আমাদের ডিজিএফআই আছে, এদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা মানে এই মুহূর্তে আমি বলছি এই কারণে যে প্যানিকটা তৈরি, যেমন আপনি হলিউডিজম ঘটনার পর যে অবস্থাটা তৈরি, আপনাকে আগে এই জিনিসটি সামাল দিতে হবে। কারণ র্যাব হচ্ছে একটা সিম্বল, সেই র্যাবের হেডকোয়ার্টারের ভিতরে যে যখন একটা মানুষ আত্মঘাতী বোমা নিয়ে চলে গেছে সেই সময় কিন্তু এটাকে আমাদেরকে চিন্তা করতে হবে, যেটাকে আমাকে খুবই আমাদেরকে সিরিয়াসলি এটাকে কনসিডারেশন নিয়ে আমাদের প্রধান প্রধান যে স্থাপনা আছে সেই সমস্ত স্থাপনা ইতিমধ্যে আমরা দেখেছি যে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিমানবন্দর বলেন, কারাগার বলেন, ধরেন বাড়তি যারা সতর্কতা খুব নেওয়া যাদের হয়েছে। রিস্ক আছে, যাদের যে সমস্ত ব্যক্তির যারা খুবই এইসব ব্যাপারে তাদের ব্যাপারে মানে একটা সার্বক্ষণিক নজরদারি এবং একটা মিনিট জাস্ট একটা লাইন বলে শেষ করে দিচ্ছি, এবং যারা এই সমস্ত অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদেরকে যদি আইডেন্টিফাই করা যায় তাদের উপর সার্বক্ষণিক নজরদারি রাখা আপাতত এই সময়টা উত্তরণের জন্য আমার সাজেশন হচ্ছে এই জায়গায়। অবশ্যই বিজু ভাই, আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় ধরেন জঙ্গি সম্পৃক্ততার কারণে নানাভাবে গ্রেপ্তার হয়েছে, স্বল্প মেয়াদে সাজা কেটেছে অথবা জামিনে ছিলেন, এরকম লোকজন কিন্তু আবারও বড় ধরনের হামলা বা বড় ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত হয়ে তারা আবারও মানে তাদেরকে চিহ্নিত করা গেছে যে তারা আগে একবার গ্রেপ্তার হয়েছিল বা একাধিকবার হয়েছিল। এই যে একটা ব্যবস্থা, একবার গ্রেপ্তার হলেই তো তাকে ট্র্যাক করা দরকার, তাকে তার পিছনে একটা খোঁজ খবর রাখা দরকার। এই জায়গাটাই কেন আমরা সফল হতে পারছি না? এখানে এই জায়গাটা যদি এক বাক্যে বলি, আমি মনে করি এখানে আপনার সরকার প্রায়োরিটাইজ করে নেই বিষয়টাকে। এতদিন তো উনি মানে স্বীকারই করতো না, এই দেশে তো বিএনপির আমলে যেটা হয়েছে জঙ্গি আছে বলে স্বীকার করতো না। এই সরকার ক্ষমতায় আসার পর 2-3 বছর যখন জঙ্গিরা নীরব ছিল, এক ধরনের আত্মতৃপ্তি ছিল যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। এরপরে যে মেজার নেওয়ার কথা ছিল তারা নেয়নি, যে কারণে আপনার এই যে 2013 পর থেকে যে আমি জঙ্গিদের বিস্ফোরণগুলো দেখছি, এটা সরকারও ওইভাবে জাতীয় সমস্যা বলে এটা যে আমাদের দেশের 1 নম্বর সমস্যা সেটাকে আমলে নেয়নি, যে কারণে প্রশাসনিক উদ্যোগগুলো হয়নি। আপনি দেখেন এই যে উদাহরণগুলো আনলেন, এই আপনি যদি জঙ্গিবাদের শুরুতে আসেন 90s-এ, এই টিজের শুরু হলো এটা 90s-এ, ধরেন এটা আউটবাস্ট করলো 96-এ আপনার কক্সবাজার থেকে 41 জন হরকাতুল জিহাদের সদস্যকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2001-এ আপনার জামাতিরা যখন পাওয়ারে আসলো, এই 41 জন জঙ্গি হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেল। 2005-এ দেখা যাচ্ছে ওই জঙ্গিগুলোর অনেকে, কেউ ওই যে আঞ্চলিক কমান্ডার জেএমবির, কেউ হুজির চিটং ডিভিশনের কমান্ডার বা মুফতি রৌফ, খুব বড় মাপের জঙ্গি জেলখানায় আছে, এরাও অ্যারেস্ট হয়েছিল এক সময়। এরপরে দেখেন এরা ছাড়া পেয়ে কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়লো। তো জামিনটা পেলো কি করে, সেটা না আমি বুঝলাম। ওই সময় ওই সরকার এক ধরনের প্যাট্রোনাইজই করেছে আপনার জঙ্গিবাদের, বা চাষাবাদ হয়েছেও বলা যায়। এই সরকারের আমলেও যদি দেখেন, এই কিছুদিন আগে ওই যে এখন যে এত বড় বড় আইএস এর জঙ্গি বলছি, এই জুন্নুন শিকদার নামের এক জঙ্গি, আপনি দেখবেন বিভিন্ন সময় তার সার্চ দেন, তার প্রোফাইল পাবেন। এই ছেলেটা এক সময় অ্যারেস্ট হয়েছিল, সে অ্যারেস্ট হওয়ার পর বের হলো, জামিনে বের হলো, বের হয়ে মালয়েশিয়া চলে গিয়ে এখন সে সিরিয়াতে আছে বলে আমরা খবর পাচ্ছি। তার মানে দেখেন সে কিভাবে বের হলো। পিন্টু ভাই, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমি আবারও আসবো আপনার কাছে, একটা বিরতি নিয়ে আসি। আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। পিন্টু ভাই, যে প্রসঙ্গে কথা হচ্ছিল, ধরা পড়ে ছাড়া পেয়ে আবারও জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে না, সেই যে উদাহরণটা দিলাম আপনি, জুন্নুন একটা উদাহরণ, এমন কিন্তু প্রচুর উদাহরণ আছে। ইভেন কিছুদিন আগে আপনার এই প্রধানমন্ত্রীর সফরগুলো মনিটর করতো এক জঙ্গি, হ্যাঁ, যে বাংলাদেশে আপনার এই আইএস এর
বিভিন্ন সংগঠন খুলবে বলে নিজেকে তৈরি করছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, নাম হলো নকি। দেখেন সেই ছেলেটা অ্যারেস্ট হইলো এবং স্বীকার করলো, বোমা সহ ধরা পড়লো। কতদিন আগে এটা, কবে? এটা আপনার এই যে অ্যারেস্ট হয়েছে গত বছর। হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলছি। আপনার সে ছাড়া পেয়ে গেল রাত 8:30টার সময়, তাকে জেল গেট খুলে তাকে ছেড়েছে। হাইকোর্টের আদেশে জামিন পেয়েছে, কিন্তু 8:30টার সময় জেল গেট খুলে কেন আমাকে বলেন? আপনি আমি কেউ অ্যারেস্ট হলে জেলখানায় থাকলে এ তো সন্ধ্যার পরে তো বের হওয়ার কোনো সুযোগ নাই, পরের দিন সূর্যোদয়ের পরে আপনাকে ছাড়বে, সূর্যাস্তের পরে ছাড়লো কেন? কোথাও না কোথাও এগুলোর একটা নেক্সাস আছে। আমি মনে করি যে আমার প্রশাসনে সেই ধরনের জঙ্গি ভাবাপন্ন বা জঙ্গি সমর্থক ভাবাদর্শে, হ্যাঁ। লোকজন ওখানে বসে আছে। আর না হলে আমি একটা মনে করতে পারি, আপনি যে প্রশ্নটা তুলেছেন, খুব সম্ভবত 2013-এ আমাদের যে একটা জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি আছে, ওই কমিটির তখন এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন। ওনারা একটা অন রেকর্ড বলেছিলেন যে এই সরকার জঙ্গি যারা জামিন অ্যারেস্ট হচ্ছে আবার বের হয়ে যাচ্ছে, এটা যেন না হয় মনিটর করার জন্য একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটা মনিটরিং কমিটি গঠন করা হবে, যেটা গত 3-4 বছরে আমরা দেখতে পাই নাই। তার মানে কি, প্রশাসনে এক ধরনের ঢিলেমি বলেন বা অনীহা আমরা দেখতে পাই। যদি না হয়, আপনি আমাকে কালকে আমি এক জায়গায় কথা বলছিলাম, আপনি বলেন দেখি, আপনি বলছেন আমরা বলি যে এই যে নিউ জেএমবি বলছে তো সরকার, ধরেন কেউ কেউ আমরা সেটাকে আইএসি বলি, ধরে নিলাম, কিন্তু সরকার তো নিউ জেএমবি বলছে, এবং এই নিউ জেএমবি যে সারা দেশে ঘটনা ঘটাচ্ছে এটা তো সরকার স্বীকার করছে। হ্যাঁ, তো এই সংগঠনটা নিষিদ্ধ না কেন? এই সংগঠন নিষিদ্ধ হওয়ার প্রশ্ন আছে কেন? এটা তো কোথাও রেজিস্টার্ডই না। না না, তাহলে রেজিস্টার সংগঠন লাগে না। আমরা আনসারুল্লাহ বাংলাটি নিষিদ্ধ করেন নাই, আনসারুল ইসলাম নিষিদ্ধ করেন নাই, হরকাতুল জিহাদ নিষিদ্ধ করেন নাই, জেএমবি নিষিদ্ধ করেন নাই, হিজবুত তাহরীর নিষিদ্ধ করেন নাই। না, হিজবুত তাহরীর ধরেন প্রকাশ্যে তারা সভা সমাবেশ জেএমবি নিষিদ্ধ করেছেন, পোস্টার লাগাতো। জেএমবি তো নিষিদ্ধ করেছেন। এগুলো নিষিদ্ধ করতে হয়, কারণ এগুলি আপনার সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী এগুলো নিষিদ্ধ করতে হয়। কিন্তু এটাও করবে 1 বছর পরে, যেটা আপনার কিছুদিন আগে যেমন আনসারুল ইসলাম নিষিদ্ধ করবে এতগুলি হত্যাকাণ্ড ঘটানোর পর। আমি বলছি যে সরকারের রিঅ্যাকশনটা, সরকারের যে প্রশাসন যন্ত্রের, সরকার রাজনৈতিকভাবে বলে যাচ্ছে তার জিরো টলারেন্স, কিন্তু তার প্রশাসন যন্ত্রে সেটার প্রতিফলন আমরা জিরো টলারেন্স দেখি না বলেই আপনি আরেকটা দেখেন, এই যে গতকাল না, যে চিটংয়ে সীতাকুণ্ডে যে বৃহস্পতিবার, হ্যাঁ, গতকাল এই অভিযানটা চালালো কে? সোয়াট। 19 ঘন্টা বলছি আমরা, না? কেন আপনার আমার 19 ঘন্টা লাগলো ওখানে? কারণ আমার তো সেখানে তো অনেক মানুষ ছিল। হ্যাঁ, সেইটা আপনি আসেন, যে টিমটা ওখানে গেল, আমার ঢাকা থেকে তো তার যেতে 8-9 ঘন্টা লাগলো। কেন আপনার সোয়াত অথবা আপনার কাউন্টার টেরোরিজম ইউনিট বানিয়েছেন, তার একটা হেলিকপ্টার নাই কেন? বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা হেলিকপ্টার নাই, এটা ভাবতে পারেন? কেন তার লাগে না হেলিকপ্টার? র্যাবের হেলিকপ্টার আছে। এখন জঙ্গিবাদ দমনের দায়িত্ব দিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটকে। কাউন্টার টেরোরিজম ইউনিটের আন্ডারে এখন চলে আসছে সোয়াত বাহিনী, যেই বাহিনী স্পেশালাইজড এবং যার গিয়ে অভিযানটা চালাতে হয়। তো তাকে আপনি ইকুইপ করেন নাই কেন? 1-2টা হেলিকপ্টার কেনা কি আপনার অনেক পয়সা? আপনি তো সাবমেরিন কিনতেছেন না, আপনার তো 1-2টা হেলিকপ্টার এই আমার পুলিশ বাহিনীকে দিতে পারেন নাই তো। ওই চিন্তাটা লাগে, এবং হয়তো দিবেন কখনো, কিন্তু ওই যে যখন জঙ্গিরা হেলিকপ্টার না, জঙ্গিরা রকেট কিনতে পারবে ধরেন, হ্যাঁ, জঙ্গিরা এগিয়ে যায় আমাদের কাছ থেকে এইভাবেই। আমি আরো বলি আপনাকে, শুধু ওই ইকুইপমেন্টের দিক দিয়ে না, এই যে কাউন্টার টেরোরিজম ইউনিট বানাইলেন, এটা তো ঢাকা বেসড। আপনি কেন জঙ্গি কি শুধু ঢাকায়? না, সীতাকুণ্ডেরটাই তো প্রমাণ করে আপনি যেটা বললেন, যে এই বললাম তো, আপনি কাউন্টার টেরোরিজমটা আপনার এই ইউনিটটা একটা সেন্ট্রালাইজড ইউনিট কেন আপনি তৈরি করলেন না? আপনার আজ পর্যন্ত এই দেশে জঙ্গিবাদের ধরেন আমরা যদি মানে ফ্যাটাল দেখি, মানে উদিচির হামলাটা যদি আমরা প্রথম হামলা ধরে নিই, বড় মাপের হামলা 99-এ, আজকে 18 বছর হয়েছে। আমরা তো জঙ্গিবাদ মোকাবেলা নানাভাবে করছি। 18 বছরে জঙ্গিবাদ মোকাবেলার কোনো কৌশল আমরা নিয়েছি? সেই প্রসঙ্গে আমাদের কোনো স্ট্র্যাটেজি আমরা আবারও একটা বিরতিতে যাব। তার আগে আপনার কাছে প্রশ্নটা রেখে যাই, যে কথা আগেও আপনাকে জিজ্ঞেস করেছিলাম সেটাই একটু অন্যভাবে বলি, যে বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে জঙ্গিবাদ থেকে বের হয়ে আসার জন্য তারা জঙ্গি মতাদর্শ বিরোধী
নানা রকম প্রচারণা চালায়, যেমন জঙ্গি মতাদর্শ পরিত্যাগ করার জন্য এক ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি বা নানা রকম একটা প্রচারণা। আমাদের এখানে সেরকম কোনো পদক্ষেপ আছে কিনা বা নেওয়া দরকার কিনা সেটা নিয়ে আপনার কাছে জানতে চাবো একটা বিরতির পর। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত লিখলেন ঢাকায়। যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, এই যে জঙ্গি ভাবাদর্শ পরিত্যাগ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? না মানে এটা কিছুটা শুরু হয়েছে। বিষয়টি হচ্ছে যে আসলে এই জাতীয় ঘটনা তো আমাদের খুবই নতুন, এবং আমাদের পুরো জাস্টিস সিস্টেম, যেটা আপনি বিচার করেন যেমন প্রিজনের, এটা দীর্ঘদিন যাবৎ এখানে উন্নত বিশ্বে যেভাবে যে কারেকশন সেন্টারের কথা বলা হয়, এখানে যে রিহ্যাবিলিটেশন বা প্রবেশনের কথা যে আছে, সেই সমস্ত জিনিসটা পৃথিবীর এমন দেশ আছে এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে কমিউনিটি লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি কিন্তু আমি যারা আটক তাদের কথাই বলছি না, শুধু আমি বলছি যে সাধারণভাবে মানুষের মধ্যে এরকম কোন মেসেজ বা এরকম কোন তথ্য পৌঁছানো হচ্ছে কিনা বা মানুষকে উদ্বুদ্ধ করার শুরু হয়েছে। ডেফিনেটলি আপনি যদি মানে আপনি হলিয়ার্টিজেন ঘটনার পরে আপনি যদি পুরো সোসাইটির যে রিপারকেশনটা দেখেন, সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এটি কিন্তু আমাদের অ্যাসেট, এবং এই জিনিসটিকে আমাদের কাজে লাগাতে হবে। কারণ ওই কথাটি সত্যি যে আপনি ফর্মাল জায়গা থেকে, শুধু এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কিন্তু আপনি এটা নিবৃত্ত করতে পারবেন না। তো কাজে এই যে আমাদের ইনফর্মাল জায়গাটা আছে সোসাইটির ভিতরে, আমি কিছুটা টাচ করেছিলাম আপনাকে, যে একটা হচ্ছে যে আপনার পুরো বিশ্বায়নের কারণে এবং উঠতি পুঁজিবাদী এবং একটা ট্রান্সফরমেশনের কারণে আমাদের যে ইনস্টিটিউশনের যে একটা রোল ছিল, পরিবারের রোল, স্কুল ইউনিভার্সিটিগুলোতে যে রোল, যে মোরাল এডুকেশনের যে রোল, এগুলো ব্রডলি তো আপনার এই ডেভিয়েন্ট বিহেভিয়ার থেকে আপনাকে নিবৃত্ত করতে সাহায্য করে। এবং আপনি যে ধরুন একটা ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে যে কোনোভাবে সে নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে, এখন এই প্যারেন্টিং এর একটা বিষয় আছে। তার বাবা মা অনেক সময় তারা কিন্তু এটাকে লুকাতে থাকে কিংবা এটা প্রকাশ করতে থাকে না, একটা স্টিগমা মনে করে নিজেকে। কিন্তু এই জায়গাগুলো যদি তারা বের হয়ে আসে, আবার তাকে যে কাউন্সিলিং এর যে ব্যবস্থা, যে একটা কাউন্সিলিং এর জায়গা, এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত এজেন্সি আমাদের থাকা দরকার। আমি মনে করি লং টার্ম প্ল্যানিং এর জন্য আপনি রিসার্চ, কতটুকু রিসার্চ হচ্ছে, আপনি একটা পলিসি ফর্মুলেট করার জন্য রিসার্চ ইজ এ মাস্ট। আপনার রিসার্চ না করে আপনার সেই ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে আপনি সেই ডিসিশনগুলো নেবেন, রিসার্চ হচ্ছে না। আপনার এই যে একাডেমিকদের সাথে বা যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু ইন্টারাকশন হচ্ছে। সো এই জিনিসগুলো আমি সব সার্বিকভাবে আমি বলছি যে একটি হচ্ছে যে যারা ওই যে এর আগে আপনি যে কথাটা পিন্টুকে বলেছিলেন, যারা আপনার এখান থেকে বের হয়ে গেছে জাস্টিস সিস্টেমের দুর্বলতার কারণেই তো। আপনি যদি সেখানে রাজনীতিও না ধরেন, আমাদের পুরো কোর্ট সিস্টেম বা জুডিশিয়ারির মধ্যেও যে ভয়ঙ্কর ভিসার সাইকেল হয়ে আছে, কিংবা সেখানে যেই ধরনের ন্যায় বিচার পরিপন্থী যে কাজগুলো হচ্ছে, সাধারণ মানুষ সবসময় কি সেই জায়গায় যে ন্যায় বিচারটা পাচ্ছে? তো কাজে এইগুলো লং টার্ম আপনার যদি রিফর্মের মধ্যে হাত না দেন, এবং আমি বলছি যে মূলত এখানে যে একটা সোশ্যাল মুভমেন্ট দরকার। আপনি এটা আমাদের এখানে এই মানে হলিয়ার্টিজনের পর ঘটনার পরে হয়েছিল, কিন্তু আমি যেটা বলছি এটা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও অ্যাডহক ভিত্তিতে কিছু করলে এটা হবে না। এই যে কথাটা হচ্ছিল যে দীর্ঘমেয়াদী একটা সমাধানের পথে যেতে হবে, সেটা আপনার কি মনে হয়? এর পাশাপাশি এটা তো মাস্ট, এর বিকল্প নেই। এটার পাশাপাশি আপনার আমি মনে করি সরকারের রাজনৈতিক উদ্যোগ থাকতে হবে। এটা শুধু আপনার তো প্রশাসনিক আপনি পুলিশ বিডিআর দিয়ে আপাতত ঠান্ডা করতে পারলেন, বা ঘটনা ঘটলো এরপরের ব্যবস্থাটা নিতে পারলেন, রিঅ্যাকশন হিসেবে, রিঅ্যাকটিভ। এখন আপনার এই সমাজ ব্যবস্থায় আমার যেটা আশঙ্কা, আমি তো মনে করি এই এখন আরো আত্মঘাতী হামলা বাড়বে। যদি আপনি গত বছরের হিসাব নেন, সারা বিশ্বে তার আগের বছরের চেয়ে 30% আত্মঘাতী হামলা বেড়েছে। এখন এই বছরে সেটা আরো বাড়বে, কারণ আপনার আইএস, এই সারা বিশ্বে আত্মঘাতী হামলার 70% হলো আইএস করে। এই আইএস তো অলরেডি আপনার সংকুচিত হয়ে আসছে, অলরেডি তারা আবেদন জানিয়ে দিয়েছে তাদেরকে তোমরা আত্মঘাতী হামলা চালাও। তো এখন এই যে এরা তো সারা বিশ্বে চালাবে, এর ঢেউ তো আমার দেশে এসে পড়বে। এখন আপনি যদি বলেন যে শুধুমাত্র পুলিশ দিয়ে যে লোকটা আত্মঘাতী হামলা করবে তাকে তো আপনি পুলিশ দিয়ে বিডিআর দিয়ে আপনি থামাতে পারবেন না। আপনাকে থামাতে হবে আমি আত্মঘাতী হব না সেই জায়গায়। আমার সমাজে এর পাশাপাশি আরেকটা শক্তির জায়গা যদি বলি, মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। এখন একটা বাড়ি ভাড়া দিতে গিয়ে মানুষ অনেক যাচাই বাছাই করে, সীতাকুণ্ডের প্রমাণ। তবে এটা কিন্তু যথেষ্ট না আমার মনে হয়, পিন্টু নিশ্চয়ই একমত হবে, এটা আরো বাড়াতে হবে। এই বাড়ানোটার
এটাও রাজনৈতিক শক্তির দরকার, কারণ আপনার সারা বাংলাদেশে এখন পর্যন্ত আমি এই দেশে সবচেয়ে শক্তিশালী সংগঠন হলো রাজনৈতিক সংগঠন, ঘরে ঘরে তার লোকজন আছে। তো এই রাজনৈতিক সংগঠনগুলো যদি আপনার এই ডেমোক্রেটিক যে ফোর্সটা আমার সেকুলার ফোর্সকে নিয়ে যদি একসাথে আমি এগুতে না পারি, তাহলে আপনার এই সমস্যা আরো দীর্ঘায়িত হবে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।